বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত কোন বয়সে কোন ক্লাসে সবচেয়ে বেশি ভাষাগত সমস্যার মুখোমুখি হয়? ছোট বাচ্চারা এসে আয়ত্ত করতে পারে, কিন্তু বড় যারা আছে এরা কিন্তু আয়ত্ত করতে অনেক কঠিন হয়ে যায়। তখন তারা কি হয়, তাদের একটা মানসিক চাপের মুখে পড়ে যায়। এবং এই যে আপনি যেটা বললেন যে এরা লজ্জার কারণে অনেক সময় অনেক কিছু বলতে পারে না, প্রজেক্ট ওয়ার্ক করতে পারছে না, গ্রুপ ওয়ার্ক করতে পারছে না, কেন? তাদের এই যে ভাষাগত দুর্বলতার কারণে। ইংরেজি শিখতে হলে বাংলাকে ছাড়তে হবে না, বাংলা দিয়েই ইংরেজি শেখাবেন আপনার বাচ্চাকে। সুপ্রিয় দর্শক, ভাবুন তো, এক সকালে ছোট্ট কোনো শহর বা গ্রামে থাকা এক শিশু, যার চোখের স্বপ্ন, মনে কৌতূহল, মুখে হাসি, হঠাৎ একদিন প্লেনে চেপে চলে আসে পৃথিবীর অন্য প্রান্তে, আমেরিকায়। নতুন দেশ, নতুন মানুষ, নতুন ভাষা, আর একদম ভিন্ন এক পৃথিবী। স্কুলে ভর্তি হয় সে, কিন্তু প্রথম দিনেই সে বুঝে যায় ক্লাসরুমে সবাই ইংরেজিতে কথা বলছে। শিক্ষকের উচ্চারণ অপরিচিত, বইয়ের ভাষা জটিল, আর বন্ধুরা কেউই বুঝছে না তার কথা। কারো কাছে হয়তো এটা শুধুই ভাষাগত সমস্যা, কিন্তু আসলে এটি একটি মানসিক যুদ্ধ, নিজেকে প্রমাণ করার, মানিয়ে নেওয়ার আর ভেতরে টিকে থাকার এক নীরব সংগ্রাম। আমেরিকায় প্রতিদিনই শত শত বাংলাদেশি শিশু এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। কেউ কেউ দ্রুত মানিয়ে নিতে পারে, কিন্তু অনেকেই ধীরে ধীরে হারিয়ে যায় আত্মবিশ্বাসের অভাবে, নিঃসঙ্গতায় কিংবা বোঝাপড়ার অভাবে। তারা হয়তো ক্লাসে চুপচাপ বসে থাকে, প্রশ্ন করতে চায় কিন্তু পারে না। তারা হয়তো ভুল উচ্চারণে কিছু বললে কেউ হেসে দেয়, আর সেই হাসিটাই হয়ে যায় তাদের নীরবতার কারণ। অথচ এই শিশুরাই ভবিষ্যতে হতে পারত একজন বিজ্ঞানী, শিক্ষক, নেতা কিংবা সমাজের অনুপ্রেরণা। তাই প্রশ্ন আজ একটাই, আমরা কি তাদের পাশে আছি? আমরা কি সত্যিই শুনছি তাদের মনের কথা? আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো সেই শিশুদের নিয়ে যারা বাংলাদেশ থেকে দূরে এসে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা খুঁজে দেখব কেন তারা এই চ্যালেঞ্জে পড়ে, ভাষা ও সংস্কৃতির পার্থক্য তাদের শেখার পথে কিভাবে প্রভাব ফেলে, এবং শিক্ষক, অভিভাবক ও কমিউনিটি একত্রে কিভাবে হতে পারে তাদের আশ্রয়, তাদের শক্তি। কারণ শিক্ষা শুধু বইয়ের পাতা নয়, শিক্ষা হলো মন বোঝার ভাষা ছড়িয়ে হৃদয়ে পৌঁছানোর এক অসাধারণ যাত্রা। আমরা শুনব সেই গল্পগুলো যেগুলো হয়তো কখনো টেক্সট বুকে লেখা হয়নি, কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রজন্মের আশা, সংগ্রাম এবং সাহসের ইতিহাসে। তো দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের আলোচনায়। আমেরিকায় নানাবিধ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশি শিক্ষার্থীরা। শামিমারা বেগম, আমি একটু ইন্ট্রোতে বলার চেষ্টা করেছি, আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে স্কুলে কাজ করে থাকেন, যে নতুন বাচ্চারা যখন যে দেশ থেকে আসে, আপনার স্কুলে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার শিক্ষক আছে, আপনিও আমাদের বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে বাংলাদেশ থেকে যারা আসছে, যে সমস্ত বাচ্চারা আসছে, তাদের এই বিষয়টি আপনি দেখভাল করে থাকেন। তো আপনার কাছে প্রথম প্রশ্নই থাকবে যে আমেরিকায় আগত এই বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত কোন বয়সে কোন ক্লাসে সবচেয়ে বেশি ভাষাগত সমস্যার মুখোমুখি হয়? ধন্যবাদ। প্রথমেই আসলে আমি যেটা বলবো যে আমরা যারা অভিভাবকরা আছি, এই দেশে স্বপ্নের দেশ আমেরিকা, এখানে আসার কথা চিন্তা করি, তখনই প্রথমে আমাদের প্রথম মূল বিষয়টা থাকে আমার সন্তানের একটা ভালো ভবিষ্যৎ হচ্ছে এখানে গিয়ে। কিন্তু দেখা যায় যে আমেরিকা আসার পরে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিকতার কারণে আমরা এক সময় সেই আদরের সন্তানদেরকে ভুলে যাচ্ছি কোনো এক সময়। কিন্তু এই সন্তানগুলাদেরকে আমরা কি করি, স্কুলে ভর্তি করে দিয়ে দিই, আমাদের দায়িত্ব কিন্তু শেষ। কিন্তু না, এখানে আমরা শুনে থাকি যে বাংলাদেশে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হয়, যারা প্যারেন্টসরা আছেন বা ওরা জানতে পারেন, বুঝতে পারেন যে স্কুলে কি পড়ানো হচ্ছে। কিন্তু এখানে শুনে থাকেন যে এখানে তো কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না, বাচ্চারা স্কুলেই সবকিছু শিখে যায়, এমনকি বইও বাসায় নিয়ে যায় না। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি সেই স্কুলে কি ধরনের স্ট্রাগল করে যে এই শিখার ধরনটা আয়ত্ত করে নিচ্ছে, এটা কিন্তু অভিভাবকরা আমরা সেরকম ডিপলি দেখছি না। তো আমরা যারা শিক্ষকরা এই ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে কাজ করছি, মূলত দেখা যাচ্ছে যে আমি যেহেতু স্টেটের আন্ডারে হাই স্কুলে আছি, তো হাই স্কুলের বাচ্চারা যখন বাংলাদেশ থেকে আসে তখন এরা মোটামুটি 8, 9, 10
পাশ করে আসছে, ওরা এসে এখানে বেশি এই যে ভাষাগত যে দিকটা এটার স্ট্রাগল করে বেশি। কারণ ছোট বাচ্চারা এসে আয়ত্ত করতে পারে, কিন্তু বড় যারা আছে এরা কিন্তু আয়ত্ত করতে অনেক কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। তখন তারা কি হয়, তাদের একটা মানসিক চাপের মুখে পড়ে যায়। এবং এই যে আপনি যেটা বললেন যে এরা লজ্জার কারণে অনেক সময় অনেক কিছু বলতে পারে না, প্রজেক্ট ওয়ার্ক করতে পারছে না, গ্রুপ ওয়ার্ক করতে পারছে না, কেন? তাদের এই যে ভাষাগত দুর্বলতার কারণে। ইভেন স্যার আমি দেখেছি যে যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছে এই শিক্ষার্থীরাও কিন্তু এই ভাষাগত দিকের কারণে অনেক সময় পিছিয়ে যাচ্ছে। এর দেখা যাচ্ছে যে তার কারণে অনেক বাচ্চারা স্কুলে যেতে আগ্রহী হচ্ছে না। হ্যাঁ, তারা স্কুলে যাচ্ছে না, আগ্রহী হচ্ছে না। অনেক যারা এই যে হাই স্কুলের বাচ্চাদেরকে যেটা বললাম আমি প্রথমে, এরা কাজে মনোযোগী হয়ে যাচ্ছে যে তা স্কুলে যেহেতু আমি পারছি না, আমার রেজাল্ট খারাপ হচ্ছে, বারবার স্কুল থেকে ফোন আসছে, আমি কেন স্কুলে যাচ্ছি না, তো স্কুল বিমুখ হয়ে যাচ্ছে বাচ্চারা সেই কারণে। তো এই প্রশ্নটা আসলে আমি কি বলবো আপনাকে, এটা আমরা যারা ইএনএল নিয়ে কাজ করছি, এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, আমরা তাদেরকে খুব কাছে থেকে দেখছি। তো আমরা চাইবো যে আমরা যারা অভিভাবকরা আছি, যারা কমিউনিটিতে আছি, আমরা যেন সবাই সেই বাচ্চাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সাহায্য করি, তাদের মনের কথা শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আপনি তো ভাষার কথা বললেন, যেটা ভাষার সমস্যাগত কথা বললেন, কিন্তু শুধুমাত্র ভাষাটাই কিন্তু এখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় না স্কুল বিমুখ হওয়ার পেছনে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের। এক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাইবো, যেহেতু আপনি এই বিষয়টি নিয়ে আগেও বলেছি যে কাজ করছেন এবং স্পেশালি শিক্ষকতার পাশাপাশি এই বিষয়টি নিয়ে আপনাকে বেশি কাজ করতে হয়, তো বাংলাদেশি একজন শিক্ষার্থী এদেশে আসার পর এখানকার যে সামাজিকতা মানিয়ে নেওয়ার যে একটা বিষয় থাকে, এখানকার সামাজিকতা যে মানিয়ে নেওয়া, ক্লাসের অন্য সহপাঠী যারা থাকে তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রেও কোন বিষয়গুলো তাদেরকে দৃষ্টি দেওয়া উচিত, যেটা আপনারা বা আপনাদের কাছে মানে ওদের কাছে যেটা কঠিন হচ্ছে, সেটা আপনারা কিভাবে সেই কঠিন স্তরটাকে পেরিয়ে ওদেরকে অন্য সহপাঠী যেটা আছে, অন্য দেশের অন্য, হয়তো বাংলাদেশের কাউকে পাচ্ছে না, অন্য দেশের অন্য ছেলেরা তার সহপাঠী আছে, তার সাথে সেই বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে যদি বন্ধুত্বটা গড়ে তুলতে পারে, ভাষার সময়টা আজকে কালকে এক সময় কেটে যায়, এই বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা সমস্যা দেখা যায়। এইটা আপনারা কিভাবে সমাধান করে থাকেন বা এর পেছনে কি যুক্তি দেবেন আপনি, বা অভিভাবকদেরকে কি বলবেন? ধন্যবাদ। তো আসলে আমি ধন্যবাদ জানাবো স্টেটকে প্রথমে এটার জন্য। কারণ এটা কিন্তু এখন শুধু বাংলাদেশি শিক্ষার্থী নয়, এটা কিন্তু আমেরিকার জন্য একটা কি বলবো আপনাকে, একটা বিশেষ টপিক হিসেবে দাঁড়িয়েছে। কারণ আমি যখন প্রথম স্কুলে আসছিলাম তখন দেখেছি যে অনেক কম আমাদের শিক্ষার্থীরা ছিল যারা এশিয়ান স্টুডেন্ট, কিন্তু এখন এত পর্যায়ে বেড়েছে যে এখন স্টেট আমাদের টিচারদেরকে এটার উপর বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে, যে যাতে আমরা এই শিক্ষকরা যাতে ক্লাসে গিয়ে ওই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারি, তাদের ডিফিকাল্টিগুলোকে আমরা ধরতে পারি এবং এটাকে ওভারকাম করতে পারি। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে শুধু ভাষা নয়, পাশাপাশি অনেক কিছুই আছে, যেমন তাদের খাবার দাবারের বিষয় আছে, তারপর তাদের কাপড় চোপড়ের বিষয় আছে, তারপর তাদের সংস্কৃতিগত দিক আছে। তো ওই দিকটা আমরা যেটা ক্লাসে করি যে তাদেরকে প্রজেক্ট ওয়ার্কের প্রতি আমরা মনোযোগী করি এবং তাদেরকে ভিজুয়াল যে জিনিসগুলো আছে ওই দিকে তাদেরকে মনোযোগী করি। তখন তারা যখন গ্রুপ ওয়ার্ক করে, প্রজেক্ট ওয়ার্ক করে, বিভিন্ন ভাষাভাষী ছাত্ররা যখন একই সাথে বসে কথা বলে এবং তাদের যে শেয়ারিংটা হয়, তখন তাদেরকে এই জটিলতা যে বন্ধুত্বটা তাদের কাছে আসে। তো আমরা একটা টপিক দিয়ে বলি যে হ্যাঁ আজকে এই তিনজন একটা গ্রুপ ওয়ার্ক করবে এবং তাদের উপরই ছেড়ে দিই যে হ্যাঁ রেজাল্টটা এদের ভুল হতে পারে, হতে পারে, তো তাদের উপর আমরা ছেড়ে দিই, দেখি এটার ওভারকাম কি আসে। তো হ্যাঁ, এটা আমরা দেখেছি যে এটা অনেকটাই কাজে আসছে, যেহেতু এরা আসলে কথা বলা, যেটা আপনি বললেন এটা একদমই রাইট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ইংলিশ বলছে, এরা কিন্তু ইংলিশটা আয়ত্ত করে ফেলছে, কিন্তু এখানে একাডেমিক যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু ডিফারেন্ট।
আমরা সবাই বাংলায় কথা বলছি, বাংলা দেশ থেকে আসছি বা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলায় কথা বলতে পারছি, কিন্তু আমরা কি সবাই বাংলায় লিখতে এবং পড়তে পারছি? ঠিক। ঠিক এরকমই যখন ইংলিশে কথা বলাটা কিন্তু খুবই সহজ, কিন্তু একাডেমিক যে লেখাপড়াটা এটা কিন্তু ডিফিকাল্ট, ওইটা বাচ্চারা ওইভাবে করে আয়ত্ত করছে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে এবং আমার ক্লাসে আমি প্রায় এটা করে থাকি যে গ্রুপ ওয়ার্ককে আমি অনেক বেশি প্রায়োরিটি দিই। এবং আমি দেখেছি বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা আসছে ওরা ভিজুয়াল লার্নার, দেখে শিখে বেশি। আচ্ছা। কারণ আমাদের বাংলাদেশে মুখস্থ বিদ্যাটা বেশি, কিন্তু এখানে এসে যখন প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়, গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়, তখন এরা একটু ডিফিকাল্ট ফিল করে, কিন্তু এভাবে কাজ করতে করতে একসময় এরা তাদেরকে নিজেদেরকে মানিয়ে নেয়। তাহলে সেক্ষেত্রে আপনি একটু, যদিও একটু আঁচ দিলেন, একটু বিস্তারিত আমি জানতে চাইবো যে আমাদের এই যে আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম যেটাকে আমরা বলি, তো এটার মধ্যে ভিন্নতা কতটা আছে এবং এই শিক্ষার্থীরা এটাকে বিশেষ করে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা এটাকে মানিয়ে নিতে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তারা? ধন্যবাদ। এটা আমার কাছে এটা মানে কি বলবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমার কাছে মনে হয়। আমি আসলে এটা নিয়েই কাজ করছি, বিগত 10 বছর আমি এটা নিয়ে কাজ করে আসছি এবং আমি এটাকে খুবই চ্যালেঞ্জ, স্টুডেন্টের চেয়ে আমি নিজে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় হ্যাঁ, এই যে ছোট বাচ্চাদেরকে আসলে এই দিকটাই বেশি মানে করা, ইম্পর্টেন্ট দেওয়া দরকার। যেমন বাংলাদেশের লেখাপড়াটা, আমি নিজেও বাংলাদেশ থেকে লেখাপড়া করে আসছি, তো আমি যে সমস্যাটা ফিল করেছি নিশ্চয়ই এই বাচ্চাটাও এই সমস্যাটা ফিল করছে। আমি কিভাবে ওভারকাম করেছি আমি এই দিকটা দেখি বাচ্চাদের। তো দেখেছি যে বাংলাদেশে প্রশ্ন পড়ছে, লিখছে, পরীক্ষায় পাশ করছে, পেপার বেসড লেখাপড়াটাই বেশি। কিন্তু এখানে যখন স্কুলে আসে প্রথম দিনই তাদেরকে কিন্তু একটা ক্রমবুক হাতে দিয়ে দেওয়া হয়। সো এই ক্রমবুকে তাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে, তাদেরকে ক্লাস ওয়ার্ক করতে হচ্ছে, প্রজেক্ট করতে হচ্ছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হচ্ছে, প্রেজেন্টেশন বেসড প্রতিটা ক্লাস হচ্ছে। যে এই যে তাদের যে একটা পার্থক্য, বিশাল ধরনের একটা পার্থক্য হয়ে যায় ক্লাসে আসলে, যে এখন সে কি করবে। ঠিক আছে, এই চ্যালেঞ্জটাই আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থী। তো আমি আসলে মনে করি, আমি একটু যদি পিছনে যাই, তো আমি মনে করি যারা বাংলাদেশ থেকে আসতেছেন আমাদের অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা মোটামুটি একটা প্রিপেয়ার্ড হয়ে থাকি বছর কয়েক আগে যে হ্যাঁ আমার বাচ্চা নিয়ে আমি আমেরিকায় যাচ্ছি। তাদেরকে যেন ওনারা বেশি করে ইংরেজি বই পড়তে দেন, তারপর এই যে ইংরেজি নিউজগুলা দেখতে দেন, তারপরে সাবটাইটেল সহ যাতে বিভিন্ন মুভি বা এগুলা দেখতে দেন, তাহলে তাদের এই এবিলিটিটা বাড়বে, প্রেজেন্টেশনের এবিলিটিটা বাড়বে এবং তারা এসেই এই ধরনের ডিফিকাল্টি ফিল করবে না। ওরা মোটামুটি একটা পর্যায়ে এসে এখানে এরা ক্লাসে ভালো করতে পারবে তখন। তাহলে সেক্ষেত্রে আপনার এই কথার সাথে কথা মিলিয়ে আমি যদি বলতে চাই যে স্কুলগুলোতে যে ইএসএল, যেটাকে ইএসএল বা ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো এই প্রোগ্রামটা তাহলে সেক্ষেত্রে কতটা কার্যকরী বা এই আমাদের নতুন যারা আসবে তাদের জন্য কতটা ভূমিকা পালন করবে? আচ্ছা, হ্যাঁ, যে আমি যেহেতু ইএনএল নিয়ে কাজ করছি, তো আমি যেটা দেখেছি যে স্টেটের আন্ডারে, আমি তো এখানে আছি ইউনিয়নের যে স্টেটের আন্ডারে হাই স্কুলটাতে, তো এখানে ইউএনএল নিয়ে যারা কাজ করছি যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা ওই বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে ওই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার জন্য তাদের ডিফিকাল্টিগুলো আমরা তুলে ধরি এবং তাদেরকে নিয়ে আমরা যে কোন বাচ্চার কি ধরনের দরকার, সাপোর্ট দরকার, আমরা ওই ধরনের সাপোর্টটা ওই ক্লাসে দিয়ে থাকি। প্রতিটা শিক্ষার্থী এক না, এক এক শিক্ষার্থী এক এক ধরনের এবিলিটি তাদের শিক্ষা, কেউ শুনে শিখছে, কেউ লিখে শিখে, কেউ পড়ে শিখে। তো আমরা এগুলাকে খুঁজে বের করে আমরা ইএনএল যারা আছি ওনারা এই বাচ্চাদেরকে ডিফিকাল্টিগুলো আলাদা করে তারপর আমরা ক্লাসে, ইভেন আপনি শুনে এখন খুশি হবেন যে এখন স্টেট থেকে এই শিশুদেরকে শুধু আলাদা একটা
একটা ক্লাসরুমে ইংলিশ বা সায়েন্স এভাবে করে ক্লাস করানোর না, ওনারা চাচ্ছেন যে এই শিক্ষার্থীদেরকে আমেরিকান স্টুডেন্টদের সাথে যাতে বিভিন্ন ক্লাসে দেওয়া হয়, এটা নিয়েও কাজ করা হচ্ছে, যাতে তাদের মধ্যে এক ধরনের মানে মানসিক একটা বন্ধন গড়ে ওঠে, সেই সাথে একটা প্রতিযোগিতার মনোভাবও গড়ে ওঠে। এক্ষেত্রে আপনার কাছে একটা বাস্তবের বিষয়টা আমরা দেখি, দেখেন বাংলাদেশ থেকে আমরা যারা আসি, এমনি বাংলাদেশে পড়াশোনায় তো একদমই বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়, যে কারণে আমরা অভিভাবকরা অনেকেই বাংলাতেও দক্ষতা যতটা না আছে ইংরেজিতে ততটা আমাদের নাই। তো এই যে ইংরেজিতে দক্ষ না হওয়া আমাদের অভিভাবক যারা আমরা আছি, তারা কিভাবে এখানে আসার পরে তাদের সন্তানদের, যেহেতু আমার অভিভাবক হিসেবে আমার নাই বা বাবা মা হিসেবে আমার নাই, স্বভাবতই আমার সন্তানদের ওই রকম ইংরেজির দক্ষতাটা থাকে না, তাহলে সেক্ষেত্রে এই আমাদের ঘরেতে আমাদের বাবা মারাও দিতে পারছে না, আবার সন্তানেরও নেই, এক্ষেত্রে পরিস্থিতিটা কি হতে পারে আমার এই বাচ্চাকে ভালো রেজাল্ট করানোর ক্ষেত্রে বা ভালো ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কতটা এখানে পালন করবেন? জি, ধন্যবাদ। এখন যেহেতু অভিভাবকদের কথা আসছে, আমি একজন অভিভাবক, সেই হিসেবে আমি যে ডিফিকাল্টিটা ফিল করেছি, অবশ্যই আমি আপনাদের এই পর্যায়টা বুঝতে পারছি, এবং আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো, আমি সবসময় এটা বলে থাকি যে ইংরেজি শিখতে হলে বাংলাকে ছাড়তে হবে না, বাংলা দিয়েই ইংরেজি শেখাবেন আপনার বাচ্চাকে। হ্যাঁ, আপনার বাচ্চার সাথে কথা বলুন, সে স্কুলে থেকে আসার পরে তার ব্যাগ চেক করুন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করুন যে সে স্কুলে কি ধরনের সমস্যার সম্মুখীন আছে। তাকে একা ফিল হতে দিবেন না, তাকে এভাবে বুঝতে দেন যে না, আমি আছি তোমার সাথে। সে বাংলায় বলুক আপনাকে, সে ইংরেজিতে বলুক না, আপনি তো বাংলা বুঝছেন, তাকে বাংলায় বুঝিয়ে দেন। এই যে তার সফট কর্নারটা, এটা ধরে রাখার চেষ্টা করুন, তখন সে তার নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে নিজের দেশ নিয়ে গর্ববোধ করবে, এবং সে অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে তার একটা কি হবে, তার নিজের একটা কনফিডেন্স বাড়বে। এবং অবশ্যই বাসায় বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের, এই যে আমি আগেই যেটা বললাম, আসার আগে এবং আসার পরে, যে আমাদের অভিভাবকরা অনেক খুশি হন যে আমার বাচ্চা তো ইংলিশে কথা বলতে পারে, কিন্তু ইংলিশে কথা বলতে গেলে তার অ্যাসাইনমেন্ট করা এবং বিভিন্ন ধরনের যে একাডেমিক ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। এটা ডেভেলপ করতে হলে তাদেরকে বেশি বেশি করে ইংরেজি বই পড়তে হবে, এবং এই দিকটাতে আপনাদের খেয়াল রাখতে হবে, যদিও সেই টিভিতে কার্টুন দেখছে, সে মুভি দেখছে, সেটা যেন সাবটাইটেল থাকে, তখন সে এই ইংরেজিটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। অনেক ধন্যবাদ শামীমারা বেগম। আসলে অনেক প্রশ্ন আমার ছিল এই বিষয়টা, কারণ এটা অনেক বড় একটা ক্যানভাস, এটা আলোচনা বা এই বাস্তব যে অবস্থা সেটা অনেক অনেক বড়, কঠিন, জটিল। সুতরাং এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের দরকার পড়ে। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনিও অনেক দূর থেকে, সেই বিংহ্যামটন থেকে এসেছেন আমাদের অনুষ্ঠানে, এবং আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বাংলাদেশ থেকে আমরা এসে একেবারেই এই সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হই। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আজকের অভিভাবক যারা, বিশেষ করে নতুন যারা আসছেন ইমিগ্রেন্ট হয়ে এখানে, বাচ্চাদেরকে ভর্তি করিয়েছেন বা করাবেন, বা বাংলাদেশের থেকে চিন্তা করছেন, তাদের আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি অনেকটাই উপকৃত হয়েছে, এবং আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরাও ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। এবং আমি আসলে এই যে একটা টপিক এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, এটা আমার একটা সফট কর্নার। আমি চাই আমাদের কমিউনিটিতে যারা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, আপনাদের বাচ্চাদেরকে কখনোই একা ফিল হতে দিবেন না, তাদেরকে সব সময় সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমাদের বাংলাদেশি কমিউনিটির বাচ্চারা বাংলাদেশে অবশ্যই গর্ব হবে, এরা যে আজকে যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে আরো ভালো পর্যায়ে যেতে পারে, এবং সেটা যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সর্বক্ষেত্রেই আমরা দেখছি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক ভালো করছে। ধন্যবাদ। আবারও ধন্যবাদ শামীমারা বেগম আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।